সালামু আলাইকুম। ওয়েলকাম টু সাকিব স্টোরি লাউঞ্জ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাজী আনোয়ার হোসেনের কুয়াশা সিরিজের কুয়াশা 2 গহীন জঙ্গলে তৃতীয় এবং শেষ পর্ব। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। রহস্যঘেরা গল্পের শেষ পর্বটি চলুন শুরু করা যাক। পশ্চিমে তো যাব, কিন্তু যাব কোন পথে? সবই তো ঘন বন। কামাল চিঠিটা ছিঁড়ে নিয়ে বলে, এরই মধ্যে দিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চল, নইলে ধরা পড়ে যাব। ওই দেখ, নৌকা বাঁধা রয়েছে ঘাটে। কামাল চেয়ে দেখলো, সত্যি একটা নৌকো দূরে পারে বাঁধা। ব্যস্ত হয়ে কামাল বলল, ওরা বোধহয় নেমে পড়েছে, আমাদের খুঁজছে হয়তো। চলো তাড়াতাড়ি বনে ঢুকে পড়ি। ঠিক এমনই সময় কয়েকজন লোকের কথাবার্তার আওয়াজ শোনা গেল খুব কাছেই। ওরা এই দিকেই আসছে। সবাই বনের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলো। বড় বড় গাছ তো রয়েছেই, হাঁটু পর্যন্ত ছোট ছোট অসংখ্য ঝাড়, মধ্যে মধ্যে কাঁঠাও আছে। পা সরে যাচ্ছে, যে কোনো মুহূর্তে সাপে কামড়াতে পারে, কিন্তু ওদের কারো ভ্রুক্ষেপ নেই, যতদূর সম্ভব সরে যেতে হবে। বেশ অনেক দূর এসে কামাল জিজ্ঞেস করলো, এরা কারা? সেই জংলির সর্দার দলবল নিয়ে এলো। না, এখানকারই জংলিরা আমাদের খুঁজতে বেরিয়েছে। কি জানি, সর্দারটা এত তাড়াতাড়ি চলে আসলো। আসবেই তো, ওদের পুরোহিত মশাইকে হাতে পেয়ে এত সহজে ছেড়ে দেবে ভেবেছিস? আর একটু হলেই ধরে ফেলেছিল প্রায়। চল চল, কথা বলিস না, জোরে পা চালা। মহুয়ার কষ্ট হচ্ছে? কাঁধে চড়বে আমার? না, আমি হাঁটতে পারবো। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু মহুয়া দেখাতে চায় না। ঘাটের সাথে একদম লাগিয়ে লঞ্চ বেঁধে রেখেছে মিস্টার ব্লাইদ। পাড়ের উপর চিন্তিত মুখে পায়চারি করছিল। শহীদদের দেখেই উল্লসিত হয়ে উঠল সে। আপনার বোটের শব্দ শুনেননি তো ওরা? প্রথমেই জিজ্ঞেস করলো শহীদ। না, আমি বৈঠা বেয়ে উজানে এসেছি। কি বলছেন? এত বড় লঞ্চ আপনি একা বৈঠা বেয়ে এনেছেন? সাংঘাতিক তো। বৈঠা পেলেন কই? হালটা খুলে নিয়ে বৈঠা করে নিয়েছিলাম, একটু হেসে বলল মিস্টার ব্লাইদ। শহীদ আর কামালের মুখ হা হয়ে গেল। একে প্রকাণ্ড হাল, তার ওপর নিচটা লোহা দিয়ে মোড়া, সেটাকেই আবার বৈঠা বানিয়ে স্রোত ঠেলে এতদূর আসা সোজা কথা? হালটা কামাল তো তুলতেই পারবে না, সেটা বোয়া তো কল্পনা করা যায় না। মিস্টার ব্লাইদের হাতের দৃঢ় পেশির দিকে কামাল একবার সপ্রশংস দৃষ্টিতে তাকালো। দেখে কিন্তু অতটা মনে হয় না। শহীদকে বাংলায় কামাল বলল, বেটা গুল মারছে না তো? না, দেখ না, হালটা পেছনে ওঠানো ছিল, এখন ঠিক জায়গা মতো বেঁধে রেখেছে। কামাল ব্লাইদের কাছে গিয়ে বাংলায় বলল, কোন দোকানের চাল খাওয়া হে মশাই? এত শক্তি পাওয়া গেল কোথায়? বেটা ভীম কথাকার। হোয়াট? বলছিলাম অদ্ভুত শক্তি আপনার, কামাল ইংরেজিতে বলে। সাহেব বিগলিত হয়ে গিয়ে বলল, না, এই সামান্য একটু আছে। খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে নেয় শহীদ। কয়েকটা ব্যাগে পাউরুটি, মাখন আর বিস্কিটের টিন, কিছু রশি, ছুরি, বুলেট, কয়েকটা হাত বোমা, একটা বিনোকিউলার, 7 ব্যাটারির টর্চটা, আরও অনেক টুকিটাকি জিনিস ভরল শহীদ। তারপর একজনের কাঁধে কয়েকটা করে ঝুলিয়ে দিল। কি ভেবে কতকগুলো পেরেক নিল শহীদ। একজন 2 বোতল করে পানি নিল। আবার টু বোর রাইফেলটা সাথে নিল মহুয়া। আবার এই জঙ্গল ভেঙে যেতে হবে আমাদের। কামাল চলতে চলতে জিজ্ঞেস করে, না, সামনেই ভালো রাস্তা পাবো। তখন তো ইমার্জেন্সি ছিল, তাই ঢুকে পড়েছিলাম জঙ্গলেই। একটু ঘুরে এলে ভালো পথেই আসতে পারতাম। নদী থেকে প্রচুর রাস্তা উত্তরে চলে গেছে, কোনো না কোনো পথ পেয়েই যাব আমরা। এসব রাস্তা হয় কি করে? মহুয়া জিজ্ঞেস করে। বন্য জন্তুরা জল খেতে আসে নদীতে, বিশেষ করে জংলি হাতিরা রাস্তা তৈরি করে। তাহলে তো এসব রাস্তা খুব বিপজ্জনক। একটা কথা কি জানো, হাতি বলো আর খরগোশই বলো, মানুষকে সব জন্তুই ডরায়। একজন বা দুইজন লোক হলে, আর খুব ক্ষুধার্ত থাকলে বাঘ, সিংহ বা কুমির আক্রমণ করতে পারে,
কিন্তু আমরা চারজন, এই 3 জানোয়ারের কোনোটাই আক্রমণ করতে সাহস পাবে না। অতএব ভয় কি? দল ভেদে যদি আসে, 4জন সামনে গুলি ছুড়ব, কার সাধ্য এগোয়? তাছাড়া হাতবোমা তো রয়েছেই। মহুয়া সম্পূর্ণ আশ্বস্ত হলো। সে এখন বনের শোভা নিরীক্ষণ করতে করতে চলছে। পথের পাশে কোনো নাম না জানা সুন্দর ফুল পেলে অমনি তুলে খোঁপায় গোজে, কিংবা শহীদ বা কামালের শার্টের বোতামের গর্তে পরিয়ে দেয়। বেরসি গফুরের কানে পর্যন্ত একটা লাল ফুল গুজিয়ে দিয়েছে সে। গুনগুন করে গান ধরল মহুয়া। ভালো রাস্তায় পড়েছে তারা। শহীদ আগে আগে চারদিকে অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখে চলল। মাইল দুয়েক উত্তরে গিয়ে বা ধারে একটা পথ পাওয়া গেল। সেই পথে এগুলো শহীদরা। জংলি এলাকার খুব কাছে যেতে চায় না ওরা আপাতত। আরো মাইল দুয়ে গিয়ে ওরা একটা গাছের গুড়ির ওপর বিশ্রাম করতে বসলো। বেশ গরম। সিগারেট ধরিয়ে এক টান দিয়ে কামাল আকাশের দিকে লক্ষ্য করে বলল, দক্ষিণে কালো মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি হবে না তো? শহীদও গাছের পাতার ফাঁক দিয়ে দেখলো খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে মেঘটা। ভয়ানক ঝড় হবে স্পষ্টই বোঝা যাচ্ছে। তার আগেই একটা ঘন গাছের নিচে আশ্রয় নিতে হবে। উঠে পড়ল সবাই। একটা ঝাঁকড়া গাছের তলায় এসে দাঁড়ালো ওরা। গফুরকে গাছে উঠিয়ে দিয়ে রশি বাঁধিয়ে ওরা গাছের নিচু একটা ডালে উঠে বসলো। মহুয়া বলল, বৃষ্টি হবে হোক, কিন্তু গাছে উঠলাম কেন? এতে কি বৃষ্টি কম লাগবে? আমরা যে কারণে এই গাছটা বেছে নিয়েছি আশ্রয় হিসেবে, ঠিক সেই কারণেই তো কোনো হিংস্র জন্তু এখানে আশ্রয় নিতে পারে। ডালের ওপর অনেকটা নিরাপদ। শহীদের কথাই ঠিক। যখন টপ টপ করে বড় বড় ফোঁটা বৃষ্টি শুরু হলো, তখন কোত্থেকে দুটো বানর ছুটে এসে এই গাছে উঠে পড়লো। কিন্তু কয়েক ফোঁটা পরেই বৃষ্টি থেমে গেল হঠাৎ। বাতাস বন্ধ হয়ে গেছে। একটু পরে উল্টো দিকে বইতে শুরু করলো বাতাস। গফুর বলল, খুব বড় ঝড় হতে পারে দাদামণি। আমারও তাই মনে হচ্ছে, কামাল বলল। মিনিট পাঁচেক আবার চুপচাপ। তারপর শুরু হলো প্রলয় মাতন। দক্ষিণ পূর্ব দিক থেকে কি যেন গো গো করে ছুটে আসছে। প্রচণ্ড আওয়াজ, মটমট করে গাছ ভাঙার শব্দ পাওয়া যাচ্ছে। দ্রুত এগিয়ে আসছে সাইক্লোন। ঝড়ের শব্দের সাথে সাথে জন্তু জানোয়ারের ত্রাহি ত্রাহি চিৎকার। শহীদ বড্ড ভুল করেছে। এই বনটার বিশেষত্ব হচ্ছে গাছগুলো সব ছোট বড়। অন্যান্য বনের মতো সব সমান না। দক্ষিণ দিকের কয়েকটা গাছ খুব ছোট। তারপর শহীদের গাছটা মস্ত বড়। ফলে ঝড়ের ঝাপটা ছোট গাছে না লেগে ওদের গাছে সোজা এসে লাগবে। একথা আগে ভাবিনি শহীদ। আগেই লক্ষ্য করেছিল সে গাছগুলোর দৈর্ঘ্য অসমান। সমান হলে কেবল সামনের কয়েকটা গাছের ক্ষতি হতো, গোটা বন অক্ষত থাকতো। শহীদ ভাবছে নেমে যাবে কিনা। না, এখন আর সময় নেই। ঝড় এসে পড়ল বলে। মহুয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। শহীদ এক হাতে তাকে ধরে আরেক হাতে একটা ডাল জড়িয়ে ধরল। এসে পড়ল সাইক্লোন। ভীষণ ঝাপটা। গাছ যেন ভেঙে পড়বে বলে মনে হচ্ছে। ছিটকে পড়ে যাবে না তো ওরা? কামাল উপরে চেয়ে দেখলো অজস্র পাতা ভয়ানক বেগে উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। দুইটা মস্ত বড় বড় ডাল কোত্থেকে যেন ভেঙে এসে মাথার উপর দিয়ে উড়ে গিয়ে পড়লো কাছেই কোথাও। প্রচণ্ড শব্দ, কানে তালা লাগা উপক্রম। কয়েকটা জেব্রা এসে গাছের তলায় দাঁড়িয়েছে। ভয়ে থরথর করে কাঁপছে তারা। তাদের পাশ দিয়ে একটা মস্ত বড় বাঘ উদ্ভ্রান্তের মতো একদিকে ছুট দিল। এত উপাদেয় শিকারের প্রতি তার লক্ষ্যই নেই। প্রকৃতির এই দানবিক লীলায় সবাই সমান নিরুপায় হয়ে একটু আশ্রয় খোঁজে। হঠাৎ মরমর করে গাছের একটা অংশ ভেঙে শূন্যে চলে গেল। মনে হলো যেন হৃদয়ের একটা অংশই শূন্য হয়ে গেল। ফাঁকা আকাশ দেখা যাচ্ছে। মহুয়া শহীদের বুকে মুখ গুজল। কিছু দূর গিয়ে পো পো করে ভীষণ আর্তনাদ তুলে কয়েকটা হাতি দৌড়ে চলে এলো পূবে। মিনিট পাঁচেক পর সাইক্লোন কমলো। শোনা যাচ্ছে ভীষণ শব্দ, গর্জন দূরে সরে যাচ্ছে। এবার বৃষ্টি শুরু হলো। আকাশ দেখে বোঝা গেল বজ্র সহ প্রচণ্ড বারিপাত হবে। এই গাছে
থাকলে নির্ঘাত ভিজতে হবে। শহীদরা গাছ থেকে নেমে পড়ল। তাদেরকে দেখতে পেয়ে জেব্রাগুলো এক দৌড়ে অদৃশ্য হয়ে গেল। কাছে আরেকটা অক্ষত ঝাঁকড়া গাছ পাওয়া গেল। শহীদরা তাতে চড়ে বসতেই জোর বৃষ্টি এলো। ঝমঝম বৃষ্টি পড়েই চলছে, থামবার নাম নেই। ঘণ্টাখানেক গাছের ওপর ঠায় বসে রইল ওরা। করকর করাত করে বাজ পড়ছে এখানে সেখানে। বিজলি চমকে উঠেছে এই দিনের বেলাতেও। হঠাৎ মহুয়া মাটির দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, সাপ! সবাই চেয়ে দেখলো একটা মস্ত পাইথন গাছে উঠবার চেষ্টা করছে। ও উঁচু একটা জায়গা চায়, বৃষ্টির জলে নিয়ে গেছে একবারে। গাছে উঠে এলে সর্বনাশ হবে। কামাল রাইফেল তুলল, বেশ অনেকক্ষণ সই করে গুলি করলো। পেটের কাছে কোয়ার্টার ইঞ্চি পরিমাণ জায়গা ছড়ে গেল সাপটার। স্যাঁত করে সমস্ত শরীর পেঁচিয়ে ফেলল সাপটা, কিন্তু চলে যাওয়ার নাম করল না। কুণ্ডুলি পাকিয়ে রাগে ফোঁস করল কিছুক্ষণ, তারপর আবার গাছে উঠে আসার চেষ্টা করতে লাগলো। এবার একবারে চাঁদি সই করল কামাল। ফুটো হয়ে গেল মাথাটা, থপ করে মাটিতে পড়ে গেল সাপটা। আশেপাশের খানিকটা জায়গা লাল হয়ে গেল রক্তের রঙে। মহুয়া বলল, দেখো মরেনি এখনো। কি ভীষণভাবে কুণ্ডলি পাকাচ্ছে। মরে গেছে। মারবার পরেও অনেকক্ষণ এরকম কুণ্ডলি পাকায় পাইথন। এর মধ্যেও যদি কোনো মানুষ পড়ে তো চাপ দিয়ে দলা করে দেবে। শহীদ ছুরি দিয়ে এক ডাল কেটে ফেলে দিল সাপটার কুণ্ডলির মধ্যে। মরমর করে ভেঙে গেল ডালটা, তবু ছাড়ে না, সামনে চাপ দিয়ে চলছে। নামবো কি করে? মহুয়া সভয়ে জিজ্ঞেস করে। সে দেখা যাবে ক্ষণ। আপাতত বৃষ্টিটা তো থামুক। শহীদ জবাব দেয়। বৃষ্টি পড়ে চলছে ঝমঝম একটানা। এক ফোঁটা দু ফোঁটা করে সবার গায়ে জল পড়ছে। মহুয়ার কোকড়া চুলের ওপর বিন্দু বিন্দু জল জমেছে। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওকে। এমনই সময় খুব কাছে থেকে বেজে উঠল শারদ। সবাই একবার সবার দিকে চাইল। কেউ কোনো কথা বলল না। কুয়াশা ছায়ার মতো তাদের অনুসরণ করছে, আর তা জানাতেও ওর অনিচ্ছা নেই। কিন্তু শারদ বাজায় কেন? শহীদ ভালোবাসে বলে, নাকি না বাজিয়ে থাকতে পারে না? এটা কি রাগ শহীদ? আর কখনো শুনিনি তো। কামাল বলে, গৌর মল্লার রূপটা কি এই রাগের? শহীদ বলল, গৌর সারং জো মালহার দেনো মিলে মিলে খেরে কার বলত হায় বরখ্যাতি ঝিমঝিম গাও গৌর মালাহার। সবাই চুপচাপ শুনছে। আধ ঘন্টার মতো বাজিয়ে থেমে গেল কুয়াশা। তবলা নেই, কিন্তু ওদের কারো খেদ থাকে না। আলাপেই সম্পূর্ণ রূপটা ফুটিয়েছে কুয়াশা। গতের দরকার নেই। অনেকক্ষণ কেউ কোনো কথা বলে না। এই অদ্ভুত মানুষটার উদ্দেশ্যে সবারই মাথা নিচু হয়ে আসে শ্রদ্ধায়। কত বড়, কত উঁচু মানুষটা! বড় কষ্ট লাগে শহীদের। বৃষ্টি ধরে এসেছে। শহীদরা নেমে এলো গাছ থেকে। তখনও কুণ্ডলি পাকাচ্ছে পাইথনটা। অনেক দূর পশ্চিমে চলে গেছে শহীদরা। তারপর আবার উত্তরে জঙ্গলিদের এলাকার কাছে এসে পড়েছে তারা। সেই সারি বাঁধা গাছগুলোর ধার দিয়ে তারা বাঁ দিকের পথ ধরে এগিয়ে চলল। হঠাৎ কাছে একটা রাইফেলের শব্দ শুনে থমকে দাঁড়ালো শহীদ। পূব দিক থেকে এলো শব্দটা। আবার আওয়াজ, এবার আর একটু কাছ থেকে। শিগগির বনের মধ্যে সরে আয়। সবাইকে নিয়ে শহীদ রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে পড়ল। গফুর, দেখ তো এই গাছটায় চড়তে পারিস কি না। একটা মোটা গাছ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় শহীদ। গফুর চড়তে চেষ্টা করলো গাছটায়। কিছু দূর উঠেই ধপাস করে মাটিতে পড়ে গেল, পা পিছলে। ভেজা গাছ, এভাবে বেয়ে ওঠা সম্ভব না। সবাইকে রাইফেল হাতে প্রস্তুত থাকতে আদেশ দিয়ে গফুরের কাঁধে চড়ে গাছটার একটা নিচু ডাল ধরল শহীদ। তারপর খুব সাবধানে উঠে গেল গাছে। ধীরে ধীরে গাছের আগায় উঠল শহীদ। সেখান থেকে তাকিয়ে কি যেন দেখার চেষ্টা করছে সে। গাছের ওপর থেকে শহীদ দেখল ফুল প্যান্ট আর হাফ শার্ট পরা চারজন নিগ্রো রাইফেল বাগিয়ে ধরে দাঁড়িয়ে আছে পূব দিকে মুখ করে। আর তাদের সামনে বেশ কিছুটা দূরে 20-25 জন নেংটি পরা জঙ্গলি দাঁড়িয়ে আছে।
দুজন জঙ্গলি মাটিতে পড়ে আছে। একজনের কপাল থেকে তাজা রক্ত পড়ছে। এখান থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে জঙ্গলিদের মধ্যে ভীষণ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, কিন্তু কেউ সাহস করে এগোচ্ছে না। দুজন সাথীকে চোখের সামনে মারতে দেখে। ফুল প্যান্ট পরা লোকগুলো এক পা করে পিছনে সরছে। বোধ করি জঙ্গলিরা এদের আক্রমণ করেছিল, তাই এরা গুলি করে দুজনকে শেষ করে দিয়েছে। এখন পালাবার চেষ্টা করছে। কিন্তু এই প্যান্ট পরা লোকগুলো কারা? জঙ্গলিরা এদের আক্রমণ করে কেন? কিন্তু পিছনে ওরা কারা? 10-12 জন নেংটি পরা লোক মুগুর হাতে পা টিপে টিপে এগোচ্ছে প্যান্ট পরিহিতদের পিছন দিক দিয়ে। শহীদ একবার ভাবে লোকগুলোকে সাবধান করে দেবে, কিন্তু তাতে নিজেদের বিপদ হতে পারে। জঙ্গলিরা তাদেরকেও আক্রমণ করবে। এই অবস্থায় চুপচাপ রেখে যাওয়া ছাড়া উপায় নেই। প্যান্ট পরা লোকগুলো অতি সাবধানে পিছনে হটে যাচ্ছে। ওরা টের পেল নাকি বিপদ ঘনিয়ে আসছে তাদের অজান্তে। সামনের জঙ্গলিরা পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের দিকে সতর্ক দৃষ্টি রেখে ওরা পিছনে সরছে। শহীদ ভাবে, বেটারা ফিরে চায় না কেন একবার? সৈনিকের মাথার পিছনে চোখ থাকে না, কিন্তু দেখা যায় যুদ্ধ ফ্রন্টে চলতে চলতে হয়তো কেউ কোনো কারণ নেই হঠাৎ শুয়ে পড়ল মাটিতে। কি যেন সন্দেহ হয়েছে তার। আর অমনি তার মাথার উপর দিয়ে কয়েক ঝাঁক গুলি চলে গেল সাঁ করে। মানুষ কি করে যেন তার বিপদের কথা আগেই টের পায়। কেউ লক্ষ্য করে, কেউ করে না। ঠিক সেই কারণেই কিংবা শহীদদের ইচ্ছে শক্তির জোরে একজন প্যান্ট পরা নিগ্রো ফিরে তাকালো পিছনে। চমকে উঠে কি যেন বলল সে, কিন্তু আর সময় নেই। পিছনে জঙ্গলিরা হাত পাঁচেক এর মধ্যে এসে পড়েছে। প্রস্তুত হবার আগেই মুগুর হাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল জঙ্গলিরা। আধ মিনিটের মধ্যে ওদের হাত থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে মুগুর পেটা করে মাটিতে শুয়ে ফেলল ওরা। সামনের লোকগুলো এগিয়ে এসেছে। চারজনকেই হাত পা বেঁধে ফেলল ওরা। তারপর তাদের প্রত্যেকের বাঁধা হাত আর পায়ের মধ্য দিয়ে একটা করে বাঁশ ঢুকিয়ে দিল। দুজন করে জঙ্গলি এক একজনকে কাঁধে তুলে নিল। তারপর হই হল্লা করতে করতে রওনা হলো। কিন্তু ফুল প্যান্ট পরা নিগ্রোগুলোর মুখ দেখতে পেয়েই শহীদ চিনতে পারল। কুফু আর চার ছেলে। চমকে ওঠে শহীদ। এরা এখানে কেন? এরাই তাহলে তাদের ধাওয়া করে এসেছে? কি সাংঘাতিক! তাদেরকে খুন করে রেখে চেক নিয়ে যাওয়ার মতলবে এত দূর এসেছে তারা। কাল রাতে কামালের সাপ মারার শব্দ শুনে জঙ্গলিরা এদিকটা খোঁজ করতে এসেছিল। কুফু আর চার ছেলেকে পেয়ে নিশ্চিন্ত হয়ে ফিরে চলে গেল। হইচই যখন বেশ অনেকটা দূরে চলে গেছে, তখন শহীদ ধীরে ধীরে নেমে এলো গাছ থেকে। নিচে কামালরা উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে। ওরা এতক্ষণ কেবল হই হল্লা শুনছে, কি ঘটছে কিছুই বোঝেনি। শহীদ যা যা দেখেছে সব বলল ওদেরকে। কামাল বলল, যেমনই কর্ম তেমনই ফল। আমাদের খুন করতে এসে এখন যাও বাবারা, কুমিরের পেটে যাও। ওদের কি মেরে ফেলবে জঙ্গলিরা? মহুয়া জিজ্ঞেস করে। না, মারবে না। মেয়েটাই মন্ডা খাইয়ে ট্যাক্সি করে বাড়ি পৌঁছে দেবে, কামাল বলে। তোর এই উচ্ছ্বাস রাখতো কামাল। আমাদের অনেক পথ চলতে হবে, রওনা হওয়া যাক, শহীদ বলল। রওনা হলো শহীদরা। সারাদিন হাঁটার পর বিকেলের দিকে পাহাড়ের কাছটায় পৌঁছলো তারা। পথে এক জায়গায় বসে ওরা কিছু খেয়ে নিয়েছে। মহুয়া ছাড়া সবাই কিছু কিছু করে ব্র্যান্ডিও খেয়েছে, কিন্তু তবু পুরোপুরি ক্লান্তি যায়নি। সবারই পা টনটন করছে, মহুয়ার তো সবচাইতে বেশি। কিন্তু মুখে কেউ কিছুই প্রকাশ করছে না। আরও কিছু দূর যেতেই শহীদ যা চাইছিল তা পেয়ে গেল। ঝড় দেখেই শহীদ বেশ খুশি হয়ে উঠছিল। কামালকে বলেছিল এর ফল ভালো হতে পারে। কামাল তখন কিছুই বোঝেনি। এখন দেখলো সারির মধ্যকার পাশাপাশি তিনটা গাছ সম্পূর্ণ উপড়ে পড়ে আছে। আর তার জায়গাটা টাটকা গর্ত, সেখানে অল্প জল জমেছে। গাছগুলো সাইক্লোনে ভেঙেছে। সামনে অনেকটা জায়গা ফাঁকা, ইচ্ছে মতো ঝাপটা দিতে পেরেছে বাতাস। ব্যাস, আর চিন্তা কি? এবার অনায়াসে জঙ্গলি এলাকায় ঢোকা যাবে। কিন্তু ভেতরেও যেন বন দেখা যায়। কামাল বলল, ওগুলো বন না, জঙ্গলিদের নিজ হাতে লাগানো ফলের বাগান। চল তাড়াতাড়ি ঢুকে পড়ি ভিতরে, নইলে কারো চোখে পড়ে যেতে পারি।
গাছের ওপর দিয়ে খুব সাবধানে পার হয়ে এলো ওরা। আসার সময় ব্যাগ থেকে একটা রুটি আর কিছু মাখন বের করে একটা ভাঙা গাছের ওপর রেখে এলো শহীদ। কামাল ঠাট্টা করে বলল, "কি রে, মন্ত্র পড়ে রেখে এলি নাকি?" কোনো জবাব না দিয়ে সোজা পূব দিকে চলা শুরু করলো শহীদ। সত্যি, জঙ্গলি হলে কি, লোকগুলোর রুচি আছে। গাছগুলোর তলা ঝকঝকে পরিষ্কার, কোনো আগাছা জন্মাতে পারেনি সেখানে। নানা রকম ফলের গাছ রয়েছে, কিন্তু কোনোটাও এলোমেলো না। যেখানে নারিকেল সেখানে কেবলই নারিকেল, যেখানে আম, কলা বা অন্য কোনো ফল সেখানে কেবল তাই। অনেক দূর পর্যন্ত নির্ভাবনায় চলে এলো শহীদরা। হঠাৎ কাছেই কথাবার্তার আওয়াজ শুনে থমকে দাঁড়ালো। চট করে গাছের আড়ালে লুকিয়ে পড়ল তারা। দেখা গেল 4-5 জন জঙ্গলি একটা ঠেলাগাড়ি নিয়ে এইদিকে আসছে। এতক্ষণ ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে আসছিল বলে শহীদরা দেখতে পায়নি ওদের। জঙ্গলিরা ক্ষেতের ঠিক পাশের বাগানটায় থামলো। 2-3 জন গাছে উঠে গেল। ওই সারিটার সবই আম গাছ। ডাল ধরে ঝাঁকি দিয়ে ওরা অনেক পাকা আম পাড়ল। মস্ত বড় বড় ফজলি আমের মতো আম কয়েকটা গাছ থেকেই পাড়ল ওরা। তারপর ঠেলাগাড়ি বোঝাই করে আম নিয়ে চলে গেল। মহা হঠাৎ জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, "একটা আমও দিল না। চাইলেই পারতে।" কামাল বলে, "আর পা চলে না দাদামণি।" গফুর বসে পড়ল মাটিতে। "এই, এখানে শুয়ে পড়িস না, একটু এদিকে সরে আয়, পরিষ্কার ঘাস আছে এখানে। আমরা সবাই এখন শুয়ে বসে বিশ্রাম করব। আমাদের আজ অনেক পথ চলতে হবে, কিন্তু একটু আধার না হলে এগুলো ঠিক হবে না। সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা এখানে বিশ্রাম করব।" সবাই ঘাসের ওপর বসে পড়ল। গফুর একটু দূরে গিয়ে শুয়ে পড়ল। বলল, "দাদামণি, যাবার সময় আমাকে ঘুম থেকে উঠিয়ে দিও, আমি একটু ঘুমোবো।" "তো কাল বাহাদুরি করতে গেছিলি কেন গাধা?" শহীদ স্নেহের সুরে বলল। কামাল টান টান হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর শহীদও। আরও কিছুক্ষণ পর মহুয়া শুয়ে পড়ল। সবচাইতে ক্লান্ত হয়েছে মহুয়াই। ওর মাথায় আস্তে আস্তে হাত বোলাচ্ছে শহীদ। "মহুয়া, ঘুমিয়ে পড়ো না কিন্তু।" "এই কামাল, শরীরে মশা মাছি বসতে দিস না।" "কিসলিয়ে?" আরাম পেয়ে উর্দু বেরোয় কামালের। "ছি ছি, মাছির নাম শুনেছিস?" চমকে উঠে বসল কামাল। চোখ বড় বড় করে বলল, "যে মাছি কামড়ালে জীবজন্তু ঘুমাতে ঘুমাতে মরে যায়?" "হ্যাঁ, সেগুলো তো আফ্রিকার মধ্যভাগে থাকে, কঙ্গোর কাছাকাছি। কিছু কিছু সবখানেই থাকে। বিশেষ করে যেসব জায়গায় মিষ্টি ফলের গাছ আছে সেখানে বেশি থাকে।" কামাল চুপ করে আবার শুয়ে পড়ল। কিন্তু শহীদ লক্ষ্য করল বড় বেশি হাত পা নড়ছে সে। শরীরের কোথাও একটু চুলকালেই ও ভাবে, এই বুঝি ছিছিমাছি কামড়ালো। কারণে অকারণে যেখানে সেখানে চুলকাচ্ছে সে। এদিক সেদিক কেবল মাছি দেখছে কামাল। ওর অবস্থা দেখে হেসে ফেলল শহীদ। "অত ঘাবড়াবার দরকার নেই কামাল। আমি ছিছিমাছির প্রোটেকশনের জন্যে অ্যান্টিসাইড নিয়ে এসেছি সাথে করে। তবু একটু সাবধানে থাকা ভালো। কি দরকার শুধু শুধু ইঞ্জেকশন নিয়ে?" এই কথায় কামাল আশ্বস্ত হলো অনেকখানি। বলল, "আমি তো ঘাবড়াইনি মোটেও, মরতে তো একদিন হবেই।" কামাল অনেকটা নিশ্চিন্তে শুয়ে রইল চিত হয়ে। মহুয়া এদিকে ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা পার হয়ে গেছে অনেকক্ষণ। গাছের তলাটা ঘন অন্ধকার হয়ে গেছে। আর একটু পরেই ওরা রওনা হবে। শহীদ মহুয়াকে জাগালো আস্তে করে। কামাল আর গফুর তখন নাক ডাকছে পাল্লা দিয়ে। ব্যাগ থেকে 2টা রুটি বের করলো শহীদ। মহুয়াকে বলল, "তুমি এগুলো কেটে মাখন লাগাও তো, আমি দেখি কয়টা আম পেড়ে আনা যায় কিনা। এখন আবার খাবে?" "হ্যাঁ, খেয়ে নেই, হয়তো সারা রাত পথ চলতে হবে আমাদের।" শহীদ চলে গেল আম আনতে। কিছুক্ষণ পর ফিরে এলো 10-12টা বড় বড় আম নিয়ে। মোহ তখন লক্ষ্মী মেয়ের মতো রুটিগুলোতে মাখন লাগানো শেষ করেছে। গফুর আর কামালকে জাগিয়ে সবাই মিলে পেট পুড়ে খেয়ে নিল। আমগুলো যেমন বড় তেমনি মিষ্টি। খেতে খেতে একটা দীর্ঘশ্বাস ফেলে কামাল বলল, "লিনা বড় ভালোবাসে আম খেতে।" মোহ হেসে ফেলে কি যেন ঠাট্টা করতে যাচ্ছিল, কিন্তু কি ভেবে থেমে গেল। খাওয়া দাওয়া শেষ করে হাঁটা শুরু করলো শহীদরা।
অনেক ভুট্টা ক্ষেত করেছে জঙ্গলিরা জায়গায় জায়গায়, তবে ফলের বাগানই বেশি। এক জায়গায় অজস্র কলা গাছ লাগিয়েছে ওরা। অনেকগুলো কাঁদি ঝুলে রয়েছে। সে কাঁদিও কাঁদি বটে, একজন মানুষের গলা পর্যন্ত উঁচু হবে এক একটা। শহীদরা এগিয়ে চলছে পূবে। মন্দিরের কাছাকাছি যাবে তারা। চাঁদের আলোয় বেশ দেখা যাচ্ছে পথ। মাঝে মাঝে ভুট্টা ক্ষেতের মধ্য দিয়ে চলে তারা, মাঝে মাঝে ঘন বাগানের অন্ধকারের মধ্য দিয়ে। কামাল বলল, এখানে বন্যজন্তুর কোনো ভয় নেই, তাই না শহীদ? নেই, কিন্তু সাপের ভয় সমানই আছে। বহুদূর চলে এলো তারা। 5 ঘন্টার সামনে চলার পর দূর থেকে অনেকগুলো খড়ের কুঁড়েঘর দেখা গেল। কয়েকজন লোককেও চলাফেরা করতে দেখা গেল বাড়ির আশেপাশ দিয়ে। শহীদরা এবার খুব সাবধানে এগোচ্ছে। ধরা পড়ে গেলেই সর্বনাশ হবে, আর বেরোবের পথ নেই। এত পরিশ্রম, এত কষ্টের পরিণাম হবে মৃত্যু। হ্যাঁ, এই কুঁড়েঘরটাই কাল রাতে শহীদের বাবা ঢুকেছিলেন। একটা ভুট্টা ক্ষেত পার হলেই ঘরটা। বেশ অনেকটা দূরে ঘন অন্ধকার গাছের আড়ালে এসে দাঁড়ালো শহীদরা। দূরে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে এদিক ওদিক যাতায়াত করছে। ওটাই বোধহয় এখানকার সড়ক। আজ জঙ্গলিরা সবাই অত্যন্ত ব্যস্ত। খুব বড় একটা ব্যাপার হবে আজ। কামালদের প্রস্তুত থাকতে বলে শহীদ খুব সাবধানে ভুট্টা ক্ষেতের মধ্যে ঢুকে পড়ল। গফুর সাথে আসতে চাইলে ধমক দিয়ে তাকে থামিয়েছে শহীদ। সবাই দুরু দুরু বুকে দাঁড়িয়ে রইল গাছের তলে। হামাগুড়ি দিয়ে ভুট্টো ক্ষেতটা পার হলো শহীদ। চারদিকে চেয়ে দেখলো কেউ কোথায় নেই। সামনে হাত দশেক খালি জায়গা, তারপরেই ঘরটা। আলোটা কমে এলো। শহীদ চেয়ে দেখলো একটা টুকরো মেঘ চাঁদকে আড়াল করেছে। নিঃশব্দে 2-3 লাফে শহীদ ঘরের পিছনে এসে দাঁড়ালো। লম্বা কাঠচেলা করে পাশাপাশি পুঁতে ঘরটা তৈরি করা হয়েছে। উপরে খড়, বেশ মজবুত ঘরটা, কিন্তু কাঠের মধ্যে মধ্যে ফাঁক আছে। একটা ফাঁকে চোখ লাগিয়ে শহীদ দেখলো ঘরে একটা প্রদীপ জ্বলছে। খাটের ওপর শুয়ে আছেন তার বাবা। কয়েকজন জঙ্গলি ঘরের মধ্যে মাটিতে বসে রয়েছে। তাদের মধ্যে কি যেন কথা হচ্ছে। শহীদের বাবা কি যেন বললেন ওদেরকে জঙ্গলি ভাষায়। সবাই বেরিয়ে গেল বাইরে। লোকগুলো যখন অনেক দূর চলে গেল তখন শহীদ পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ওকে চোরের মতো ঢুকতে দেখে ওর বাবা লাফিয়ে উঠে বসলেন বিছানায়। জঙ্গলি ভাষায় কি যেন জিজ্ঞেস করলেন তিনি। শহীদ পরিষ্কার বাংলায় বলল, বাবা, আমি শহীদ, আপনার ছেলে। স্তব্ধ হয়ে গেলেন ইসলাম খাঁ। তার চোখ দুটোতে বিস্ময়। তিনি স্বপ্ন দেখছেন না তো? এ কি সম্ভব? নিশ্চয়ই স্বপ্ন। আমার ছেলে শহীদ। ইসলাম খাঁ ফিসফিস করে বললেন, আই ডোন্ট বিলিভ। আমি বিশ্বাস করি না। ইউ আর এ বিউটিফুল ড্রিম। তুমি একটা মধুর স্বপ্ন। শহীদ চোখে পানি ভরে উঠল। দুঃখ আর করুণায় বিচলিত হলো অন্তর। বলল, বাবা, আপনাকে উদ্ধার করতে এসেছি আমি। ইসলাম খানের উদ্ভ্রান্ত দৃষ্টি আস্তে আস্তে ঝাপসা হয়ে আসে। চোখ মুখ শরীর কেঁপে ওঠে একটা প্রবল আবেগে। হাত দিয়ে মুখ ঢাকলেন তিনি। শহীদ কাছে গিয়ে দাঁড়াতেই একবারে দুহাতে জড়িয়ে ধরলেন ওকে। চোখে ও অবিরল অশ্রুর স্রোত। মৃদু ফিসফিস স্বরে বললেন, আমার বিশ্বাস হচ্ছে না। আফটার 17 ইয়ার্স, গড। আমার মোনাজাত তাহলে খোদা মঞ্জুর করেছেন। শহীদ বলল, আমি একা না, কামাল আর আরও কয়েকজন এসেছে। ওদিকে গাছের আড়ালে দাঁড়িয়ে তারা। তুমি এখানে এলে কি করে শহীদ? সে অনেক কথা বাবা। এখন তাড়াতাড়ি বলুন কিভাবে আপনাকে নিয়ে সরে পড়া যায়। আমরা অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি। আজ এখানে 4জন লোককে কুমিরের কাছে বলি দেওয়া হবে। আমাকেই নিজ হাতে দিতে হবে বলি। তারপর নদীর ধারে জঙ্গলিরা রাতের বেলা যায় না, তাই না? বাধা দিয়ে কাজের কথা বলে শহীদ। না, যায় না। আমার সাথে মাত্র 6জন যাবে লোকগুলোকে পানিতে ফেলতে। আমরা? ঠিক আছে, আমরা নদীর ধারে থাকবো। আপনি আমাদের কাছাকাছি এলেই আমরা গুলি করে 6জনকেই খতম করে দেব। তারপর একটা কিছু বন্দোবস্ত করা যাবে পালাবার। আমাদের লঞ্চ এখান থেকে মাইল 4-5 দূরে নোঙর করা আছে। জল পথেই বোধহয় সুবিধা হবে যাওয়ার। 6জনকে শেষ করতে পারো হয়তো, কিন্তু আরগুলো? এখানে প্রায় 3000 লোক আছে। সবাই আসবে আজকের এই উৎসবে। এদের ঠেকাবে কি করে? এরা মরণকে ডরায় না।
এমনই সময় শোনা গেল কয়েকজন লোক কথা বলতে বলতে এদিকে আসছে। শহীদ দরজা দিয়ে বেরিয়ে কোথাও লুকাবার জন্য চলে যাচ্ছিল। ওর বাবা ওকে টেনে আনলেন, ফিসফিস করে বললেন, চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে, কথা বলো না। দরজার কাছে এগিয়ে গেলেন তিনি। কবাটের দুধারে দাঁড়িয়ে লোকগুলোর সাথে কি কি সব কথা বললেন। লোকগুলো খুব হাসলো, তিনিও হাসলেন। তারপর চলে গেল ওরা। আধ ঘন্টার মধ্যেই আমাদের পূজা শুরু হবে। তোমরা এর মধ্যে চলে যাও নদীর পাড়ে। আরেকটা কথা, আমার মাথায় একটা বুদ্ধি খেলছে। এখানকার লোকগুলো মহাপ্রলয় অর্থাৎ কেয়ামতকে ভীষণ ভয় পায়। ওদের বিশ্বাস একদিন একজন বিদেশি এসে ওদের হাতে নির্যাতিত হবে। সেই বিদেশির অভিশাপে শুরু হবে মহাপ্রলয়, আর তার ফলে এখানকার সব লোক মারা যাবে। আমি ওদের বলবো যেন আজ করতে পারছি সেই মহাপ্রলয়ের বিদেশি এসেছে। এই চারজনের মধ্যেই একজন হচ্ছে সেই বিদেশি। এদের বলি দেওয়া চলবে না। কিন্তু এই বললেই কি ওরা শুনবে? না শোনাই তো ভালো। ঠিকই ওরা শুনবে না। অনেকে আমার কথা বিশ্বাস করবে, অনেকে করবে না। আত্মবিশ্বাসরাই সংখ্যা বেশি হবে। তারা আমাকে বলবে আমার কাজ চালিয়ে যেতে হবে। আমি ওদের কথা মতো মন্ত্রতন্ত্র পড়ে লোকগুলোকে নদীর ধারে নিয়ে যাব। ঠিক সেই সময় যদি কথা নেই, বার্তা নেই, রাইফেলের গুলি ছোড়া শুরু হয়, তাহলে কারো মনে তিলমাত্র সন্দেহ থাকবে না যে কেয়ামত শুরু হয়েছে। যে যেদিকে পারে পালাবে। তখন আমাদের সরে পড়ার খুব সুবিধা হবে। খুব ভালো বুদ্ধি হয়েছে। আমরা যেই গুলি করব অমনি আপনি বন্দীদের হাত পায়ের বাঁধন খুলে দেবেন। আমি এখন যাই। শহীদ বাইরে বেরিয়ে এলো। এদিককার কাজ হয়ে গেছে, এবার ওদিকটা ঠিক রাখতে হবে। ভুট্টা ক্ষেতের দিকে কয়েক পা এগিয়েছে শহীদ। হঠাৎ পিছন থেকে কে যেন সাপটে ধরে তাকে। অত্যন্ত কষে ধরেছে সে। ভীষণ বলশালী হাতের পেশি স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোতেও। পিছন থেকে চাপা গলায় শব্দ হলো, নাও শহীদ। কিন্তু বেচারা শহীদকে চিনত না। এক মুহূর্তের মধ্যে জুজুৎসুর এক প্যাচে পিছনের লোক সামনে চলে এলো। তারপরেই প্রচণ্ড এক লাথি তলপেটে। একটু কুঁজো হয়েছে অমনি তলপেটে আবার হাঁটু দিয়ে প্রচণ্ড এক গুঁতো। কোক করে পড়ে গেল লোকটা মাটিতে। কাছেই একটা শব্দ হলো। শহীদ চেয়ে দেখলো তার পাশে দাঁড়িয়ে মিস্টার ব্লাইদ আরেকজনের তলপেটে হাঁটুর ভীষণ এক গুঁতো লাগালো। সেও নিঃশব্দে ঝুপ করে মাটিতে পড়ল। মিস্টার ব্লাইথ বলল, ডেড। শহীদ বলল, আমারটাও ডেড। কিন্তু ইংরেজি ছেড়ে এখন বাংলা বলো তো কুয়াশা। চলো আগে এগুলোকে টেনে ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে দিই। দুজনে জংলি দুটোকে টেনে ভুট্টা ক্ষেতের বেশ ভিতরে এনে রেখে দিল। শহীদ লক্ষ্য করল তাকে যে ধরছিল সে হচ্ছে সেই লম্বা সর্দার। যাক, আর কোনোদিন সর্দারি করতে হবে না তাকে। এতক্ষণ আর এক দুনিয়ায় চলে গেছে সে। তুমি আমাদের পাশে এসে দাঁড়ালে কখন? শহীদ জিজ্ঞেস করে। ওই বেটা তোমার মাথায় মারবার জন্য মুগুর উঠিয়েছিল, তাই চট করে ধরলাম গিয়ে। কিন্তু তুমি আমাকে চিনলে কি করে? তুমি এমন হাজারটা তাগড়াই মোচ লাগাও না কেন? ফ্রেঞ্চ কাট, দাড়িও বেশ সুন্দর করে লাগিয়েছ, কিন্তু এমন সুন্দর চোখ দুটো কোথায় লুকাবে বলো তো বন্ধু? তাহলে বলো, আগেই চিনতে পেরেছ আমাকে। লরেঞ্জো মার্কুইসে যেদিন প্রথম তোমার লঞ্চে উঠেছি সেদিনই চিনেছি। তাই তো, চোখ দুটোর জন্যে কিছু বের করতে হয় তো এবার। আমি তোমাদের সাথেই রয়েছি, অথচ তোমরা চিনতে পারছো না। এ ভেবে আমি কত আনন্দই না পেয়েছি, অথচ ছি। হামাগুড়ি দিয়ে চলছে ওরা। কিছু দূর এসে কুয়াশা বলল, তুমি যাও, আমি আমার শারটটা নিয়ে আসি। কিন্তু তোমাকে যে আমার খুব দরকার বন্ধু। আমরা আজই বাবাকে নিয়ে যেতে চাই। তারই কথাবার্তা হলো এখন। ওরা যখন কুফুয়ার ছেলেদের খালে ফেলতে যাবে তখনই আমরা গুলি ছোড়া শুরু করব। বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার শারটটা নিয়ে আসি। কাছেই লুকিয়ে রেখেছি, ওটা ভুট্টা ক্ষেতের মধ্যে। ওটা থাক না এখন, আনতে গেলে দেরি হবে। আমাদের তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা চলো। মিস্টার ব্লাইথকে দেখেই কামাল শহীদকে বলল, এই বেটাকে আবার কোত্থেকে পেলি শহীদ? হঠাৎ উড়ে এসে হাজির। আমি কুয়াশা কামাল। কুয়াশা হেসে বলে, এ কি বললেন? আপনি কুয়াশা? কুফুয়াদের ওখানে নিগ্রো সেজেছিলেন, এখন দেখছি দিব্যি সাহেব। তোমাকে কিন্তু মিস্টার ব্লাইদের মতো লাগছে দাদা, মহুয়া বলে। শহীদ হেসে ফেলল। ওই তো ব্লাইদ।
এতদিন ছদ্মবেশে আমাদের লঞ্চ চালিয়েছে। কামাল আর মহুয়া হেসে উঠল। গফুর ভীষণ লজ্জা পেল। এতদিন সাহেবকে বাংলায় যা তা কথা বলছে মনে করে। আর দেরি করো না, চলো। খালের ধার এখনো অনেকখানি দূর। কুয়াশা এগুতে শুরু করলো। খালের ধারের বিরাট ঝুপড়িওয়ালা গাছটার নিচে দাঁড়ালো গিয়ে শহীদরা। গাছটার তলায় ঘুটঘুটে অন্ধকার। আত্মগোপন করে থাকবার পক্ষে এই জায়গাটাই সবচাইতে ভালো। সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মন্দিরের সামনে মাঠের সবটুকু। অসংখ্য নারী পুরুষ সমবেত হয়েছে সেই মাঠে। ভীষণ হইচই। কয়েকটা ডাকের আওয়াজে কান তালা লাগবার উপক্রম। কামাল বলল, পল্টন ময়দানে ফজলুল হকের বক্তৃতা শুনতেও এত লোক হয় না। ওদের একটু তাড়াতাড়ি করতে বলো না, রাত অনেক হয়ে যাচ্ছে। মহুয়া বলল। সবাই হাসল। শহীদ হাতঘড়ির দিকে তাকায়। 2:30। হঠাৎ গোলমাল থেমে গেল। বেশ কিছুক্ষণ সমস্ত মাঠটায় অখণ্ড নীরবতা থমথম করতে লাগলো। এতগুলো লোক একখানে, কিন্তু একটু শব্দ নেই। 4-5 জন পরপরই একজনের হাতে একটা করে মশাল জ্বলছে। তার আলোতে থমথম মুখগুলো ভয়ঙ্কর লাগছে দেখতে। একটু পরেই উঁচু একটা পাথরের ওপর কয়েকজন লোকের সাহায্যে উঠে দাঁড়ালেন ইসলাম খাঁ। সাদা আলখাল্লা পরেছেন তিনি। বন্দীদেরও হাত পা বাঁধা অবস্থায় পাথরের ওপর এনে রাখা হলো। এবার ইসলাম খাঁ চিৎকার করে কি যেন বললেন। সবাই হাঁটু গেড়ে বসলো। তারপর একটা গুঞ্জন ধ্বনি শুনতে পাওয়া গেল। মনে হচ্ছে যেন অসংখ্য ভ্রমর উড়ে বেড়াচ্ছে আশেপাশে। গম্ভীর মন্ত্রোচ্চারণ শুনে কেমন যেন ভয় ভয় করে। কোনো এক অদৃশ্য মহাশক্তির সামনে মাথা নত হয়ে আসে। থেমে গেল মন্ত্রোচ্চারণ। চারদিক নিস্তব্ধ। নিঃশব্দে উঠে দাঁড়ালো সবাই। এবার ইসলাম খাঁ মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালেন। কয়েকজন জঙ্গলি পাথরের ওপর উঠে এসে বন্দীদের পায়ের বাঁধন খুলে দাঁড়া করালো। গুরুগম্ভীর কণ্ঠে কিছুক্ষণ মন্ত্র পাঠ করলেন ইসলাম খাঁ। মন্ত্রোচ্চারণের ফাঁকে ফাঁকে নানা রকম কিম্ভূতকিমাকার অঙ্গভঙ্গি করলেন তিনি। তাই দেখে মুহূর্ত হেসেই খুন। মন্ত্রপাঠ শেষ করে বাটি থেকে কি একটা জিনিস তুলে বন্দীদের কপালে মাখিয়ে দিলেন। হঠাৎ অত্যন্ত কাঁপা শুরু করলেন তিনি। থরথর করে সমস্ত শরীর কাঁপছে। কপালের দুধারে রগ টিপে ধরেন ইসলাম খাঁ। ভীষণ অসুস্থ মনে হচ্ছে তাকে। কয়েকজন জঙ্গলি এগিয়ে এসে তাকে ধরল। ময়দানের সবাই অত্যন্ত ব্যস্ত হয়ে উঠল দেখা যাচ্ছে। সবাই ওর দিকে তাকাচ্ছে। কামাল উৎকণ্ঠিত হয়ে বলল, কি হলো চাচাজানের? শরীর খারাপ নাকি? শহীদ হাসল। বলল, অভিনয় শুরু হয়েছে। বুড়োর রস তো কম না। কিসের অভিনয়? পরে শুনিস, এখন কেবল দেখে যা। কাঁপতে কাঁপতে পাথরের ওপর বসে পড়লেন ইসলাম খাঁ। এবার মৃদু গঞ্জন শোনা যাচ্ছে। সবার মুখে এক প্রশ্ন, কি হলো? আবার উঠে দাঁড়ালেন ইসলাম খাঁ। হাত উঁচু করে থামাতে ইঙ্গিত করলেন। সবাই চুপ হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় তিনি ওদেরকে কি কি সব বললেন। ময়দানের সব লোককে অত্যন্ত উত্তেজিত হয়ে উঠতে দেখা গেল। ওরা নিজেদের মধ্যে কি কি বলাবলি করতে লাগলো। ক্রমে ভীষণ কলরব। কারো কথা কেউ শুনতে পায় না। সবাই কথা বলতে চায়। আবার হাত ওঠান ইসলাম খাঁ। সবাই থেমে যায়। আবার কিছুক্ষণ কথা বলেন তিনি। এবার 15 লোক এগিয়ে আসে তার দিকে। বোধহয় এরাই মোড়ল এখানকার। কিছুক্ষণ তারা নিজেদের মধ্যে কথা বলল। তারপর ইসলাম খাঁকে কি যেন বলল। তিনি হাত নেড়ে ওদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে এলেন বন্দীদের কাছে। তিনি তাদের সামনে হাঁটু গেড়ে ক্ষমা প্রার্থনা করলেন জোরে জোরে। সকালের মৃতদেহ দুটো পাথরের ওপর নিয়ে আসা হলো। 3-4 জন জঙ্গলি জল নিয়ে এলো কুজো করে। তারপর মৃতদেহ দুটোকে স্নান করালো সেই পাথরের ওপরেই উলঙ্গ করে। তাদের কপালেও সেই বাটি থেকে কি যেন নিয়ে মাখিয়ে দিলেন ইসলাম খাঁ। তারপরেই শুরু হলো ডাক আর হট্টগোল। ওরা এগিয়ে আসছে। পাথর থেকে নেমে খুব ধীরে ধীরে খালের দিকে চলতে লাগলেন ইসলাম খাঁ। 6 জন জোয়ান লোক বন্দি 4 জন আর লাশ দুটোকে কাঁধে তুলে নিয়ে তার পিছন পিছন চলছে। আর বাকি সবাই কিছুটা দূরত্ব রেখে পিছন পিছন ভীষণ হইহল্লা করতে করতে আসছে। কাছে এসে পড়েছে ওরা। খাল থেকে হাত 50 দূরে এসে পিছনের জনতা থেমে গেছে। জঙ্গলিরা সব পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছে। বুকের ভেতরটা টিপ টিপ করছে মহুয়ার। এখনই একটা সাংঘাতিক ঘটনা ঘটবে। ফলাফল কি হবে তা এখনো অনিশ্চিত। হয়তো ওরা জঙ্গলিদের
হাতে ধরা পড়বে, হয়তোবা পালিয়ে যেতে পারবে। চোখের সামনে দেখেছে সে, শহীদের বাবা এগিয়ে আসছেন, চারিদিকে সব চুপ। এই নিস্তব্ধতা সময়টাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। বড্ড আস্তে আস্তে হাঁটছেন শহীদের বাবা, সময় যেন এগোতেই চাইছেন না। শিরদাঁড়ার মধ্যে দিয়ে শিরশির করে ঠান্ডা একটা কিসের স্রোত অনুভব করছে মহুয়া। সবাই প্রস্তুত? শহীদ প্রশ্ন করো। হ্যাঁ, প্রস্তুত। স্থির দৃষ্টিতে সামনে চেয়ে আছে কুয়াশা। সবাই উত্তেজনায় অল্প অল্প কাঁপছে। কামাল আর গফুরের কপাল ঘামতে শুরু করলো। শুধু পাথরের মতো নিশ্চল দাঁড়িয়ে আছে কুয়াশা আর শহীদ। অদ্ভুত এদের স্নায়ুর শক্তি, কোনো চাঞ্চল্য নেই। আমি, কুয়াশা আর কামাল গুলি করব? গফুর, তুই হাত বোমা নিয়ে তৈরি থাক, আমাদের গুলির পরেই ছুড়বি। এগিয়ে আসছেন ইসলাম খাঁ। সাঁকোটার ওপর গিয়ে জলে ফেলে দেয়া হবে মৃতদেহ আর বাসিন্দাদের। সবাই চুপ করে অপেক্ষা করছে তার জন্য। ইসলাম খাঁ অর্ধেক পথ এসেছেন, অমনি তিনটা রাইফেল একসাথে গর্জন করে উঠল। তিনজন বাইক তৎক্ষণাৎ পড়ে গেল মাটিতে। আবার গর্জন করে উঠল রাইফেল, পড়ে গেল বাকি তিনজনও। শহীদের বাবা বসে পড়লেন বন্দীদের বাঁধন খুলবার জন্যে। এদিকে জঙ্গলিরা ভরকে গেল। সত্যি কি তাহলে মহাপ্রলয় শুরু হলো? এমন তো আর কখনো হয়নি। এমন সময় প্রচণ্ড শব্দে তাদের সামনের কয়েকজনের ওপর হাত বোমা পড়ল। সামনের লোকগুলো আর্তনাদ করে পড়ে গেল মাটিতে। কেউ কেউ আহত না হয়েও ভয়েই চিৎকার করেছে আর মাটিতে পড়ে হাত পা ছুটছে। ব্যাস, আর সন্দেহ নেই, মহাপ্রলয় এসে গেল। চারদিকে ভীষণ চিৎকার, মেয়েরাই চিৎকার করছে বেশি। প্রাণ ভয়ে যে যেদিকে পারে ছুটতে শুরু করলো। আবার আবার বোমা পড়ল, তারপর আবার। সেই সাথে তিনটা রাইফেল সামনে চলছে। প্রচণ্ড শব্দ, আহতদের আর্তনাদ, সবাই প্রাণপণে ছুটছে। 2 মিনিটের মধ্যেই আহত আর মৃতদেহ ছাড়া জনপ্রাণীর চিহ্ন রইল না সেখানে। দু একজন আহত জঙ্গলি হামাগুড়ি দিয়ে পালিয়ে বাঁচবার চেষ্টা করছে। বাঁধন খোলা হয়ে গেছে। শহীদের বাবা কুফু আর 4 ছেলেকে নিয়ে এগিয়ে আসছেন শহীদের দিকে। কিন্তু এখন পালাবার উপায় কি? কুয়াশা ছুটে গিয়ে নদীর ধারটায় দেখে এলো একটা নৌকা নেই। ইসলাম খাঁ বললেন, এখানকার সব নৌকা আর উত্তরে হ্রদের কাছে থাকে, এখানে তো একটাও পাওয়া যাবে না। সর্বনাশ! শহীদের মাথায় যেন বাজ পড়ল। নৌকার আশায় সে এত কিছু করেছে, এখন উপায়? পালাবে কোন পথে? আবার এত ঘুরে পাহাড়ের কাছ দিয়ে? অসম্ভব। ঠিক ধরা পড়ে যাবে জঙ্গলিদের হাতে। আর হাত বোমাও নেই। কুয়াশা জিজ্ঞেস করলো, আর মাত্র একটা আছে, রাইফেলের গুলিও প্রায় ফুরিয়ে এসেছে। শহীদ বলে, দাও তো আমার কাছে ওটা। বোমা নিয়ে কুয়াশা এগিয়ে গেল গাছের সারির কাছে। তারপর ছুঁড়ে মারলো একটা গাছের গোড়া লক্ষ্য করে। প্রচণ্ড আওয়াজে ফাটলো বোমা। ধোঁয়া সরে গেলে শহীদরা কাছে গিয়ে টর্চ জ্বালিয়ে দেখলো দুটো গাছের গোড়া দিকটা অনেকখানি গর্ত হয়ে কেটে গেছে, কিন্তু কিছুটা এখনো লেগে রয়েছে। গাছ দুটো ওদের দিকে একটু হেলে দাঁড়িয়ে আছে। এবার উপায়? একমাত্র সম্বল, শেষ বোমাটাও গেল। কামাল বলে, গাছ প্রায় কেটে গেছে, এখন গোটা কতক রাইফেলের গুলি লাগলেই পড়ে যাবে। শহীদ, কুয়াশা আর কামাল পাশাপাশি দাঁড়িয়ে গুলি ছোড়া শুরু করলো। গোটা 25 গুলি লাগতেই মরমর করে ভেঙে পড়লো একটা গাছ। সবাই একে একে টপকে বেরিয়ে এলো জঙ্গলি এলাকার থেকে। ইসলাম খাঁ অত্যন্ত দুর্বল। শহীদ আর কুয়াশা তাকে হাত ধরে পার করে আনলো। এবার যত শিগগির সম্ভব লঞ্চে গিয়ে উঠতে হবে, শহীদ বলল। কিছুক্ষণ পরেই যখন জঙ্গলিরা বুঝতে পারবে মহাপ্রলয়ে ওরা সবাই মরেনি, তখন আবার সাহস করে ফিরে আসবে এখানে। তখন আহতদের কাছ থেকে শুনবে আমাদের পালিয়ে যাওয়ার কথা। ওদের বৃক্ষ প্রাচীরও দেখবে ভাঙ্গা। তখন অস্ত্রশস্ত্র নিয়ে তাড়া করবে আমাদের। এই তো, কামাল বলল। হ্যাঁ, তার আগেই আমাদের পালিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চলো সবাই। কিন্তু ইসলাম খাঁ অসুস্থ, তিনি হাঁটতে পারছেন না। শহীদ কুপুয়ার বড় ছেলের দিকে তাকিয়ে বলল, তোমাদের দুজন কি আমার বাবাকে কাঁধে করে নিতে পারবে? আমরা খুবই ক্লান্ত, নইলে আমরাই নিতাম। ওরা সকলেই সাগ্রহে এগিয়ে এলো। বড় ভাইটা হঠাৎ শহীদের 2 হাত ধরে ফেলল। মিনতি করে বলল, আপনি আমাদের ক্ষমা করুন মিস্টার শহীদ,
আমরা এখানে এসেছিলাম আপনাদের খুন করে 7,000 পাউন্ডের একটা চেক কেড়ে নিতে। আপনি নিশ্চয়ই আমাদের এখানে দেখে এই কথা বুঝতে পেরেছিলেন। তবু আপনি সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে আমাদের বাঁচিয়েছেন। আমরা এই ঋণ শোধ করতে পারবো না। আপনি জানেন না, নিগ্রোদের মধ্যে কেউ যদি কারো প্রাণ বাঁচায় তবে সারা জীবন সে তার কেনা গোলাম হয়ে থাকে। নিগ্রো জাত কোনো দিন কৃতজ্ঞতা করে না। বলুন, আপনি ক্ষমা করেছেন মিস্টার শহীদ? তোমাদের প্রাণ বাঁচানো আমার কর্তব্য ছিল। তোমার বাবা আমাকে মস্ত বড় বিপদ থেকে কয়েকবার রক্ষা করেছেন। তার কাছে আমি ঋণী ছিলাম, তার কাছে, আমাদের কাছে নয়। তিনি আমাদের ত্যায্য পুত্র করেছেন। তোমরা যদি এখন থেকে আমাদের সঙ্গে ভালো হয়ে চলো, কোনো রকম চালাকির চেষ্টা না করো, তো তোমার বাবাকে বলে আমি তার মতো বদলাবার চেষ্টা করব। তিনি আমার কথা শুনবেন, আমার যতদূর বিশ্বাস। আর আমিও তোমাদের ক্ষমা করব। আপনি আর আমাদের অবিশ্বাস করবেন না মিস্টার শহীদ। আর কোনো অসৎ উদ্দেশ্য নেই আমাদের। শহীদের বাবা ওরা দুজন 5 কোলা করে তুলে নিল। তারপর যত তাড়াতাড়ি সম্ভব চলা শুরু করলো। দুদিনের অনবরত পরিশ্রম আর মানসিক উৎকণ্ঠায় মহুয়ার শরীর অত্যন্ত খারাপ হয়ে গেছে। সে শহীদের কাঁধে ভর করে চলছে। সব মিলিয়ে তাদের চলাটা বড় ধীর হচ্ছে, অথচ অনেক দ্রুত চলা দরকার। নদীর ঘাট এখনো বহু দূর। শহীদ কি একটা কথা বলতে কুয়াশাকে খুঁজল। চারদিক চেয়ে দেখলো সবার অজান্তে কখন যেন কুয়াশা অদৃশ্য হয়েছে তাদের মধ্য থেকে। শহীদ ঘড়ির দিকে চেয়ে দেখলো 3:30 বাজে। ভোর 5টা। অন্ধকার দ্রুত পরিষ্কার হয়ে আসছে। জংলি এলাকা থেকে প্রচণ্ড গোলমাল শোনা যাচ্ছে, অথচ শহীদরা এখনো পৌঁছাতে পারল না লঞ্চে। আরও আধ মাইল পথ যেতে হবে। পথে অনেকবার থামতে হয়েছে তাদের। শহীদের বাবা ঝাঁকুনি সহ্য করতে পারছে না। কিছুক্ষণ পরেই বিশ্রাম নিতে হচ্ছে। মহুয়াকে শহীদ আর গফুর তুলে নিয়েছে 5 কোলা করে। এই পথটুকু চলতে হলে ও ঠিক মরে যেত। হঠাৎ ডাক বেজে উঠল প্রচণ্ড শব্দে। অনেক লোকের হই হল্লাও শোনা গেল। এটা ওদের যুদ্ধ ঘোষণার ডাক, ইসলাম খাঁ বললেন। তার মানে ওরা এগিয়ে আসছে আমাদের দিকে? কামাল জিজ্ঞেস করলো। হ্যাঁ, ওরা সবাই যুদ্ধের সাজে সেজে রওনা দিয়েছে। এখানে পৌঁছতে ওদের 15 মিনিটের বেশি লাগবে না। 1.5 ঘন্টার পথ 15 মিনিট আসবে কি করে? 1.5 ঘন্টার পথ আমাদের কাছে। ইসলাম খাঁ হাসলেন। ওদের কাছে এটা 15 মিনিটের পথ। ওরা ঘন্টায় 10-15 মাইল চলতে পারে গভীর বনের মধ্যে দিয়েও। তার মানে আর 15 মিনিটের মধ্যে আমরা ধরা পড়ছি। আমাদের আর গুলিও তো নেই বেশি। ঠেকাবো কি করে ওদের? কামাল হতাশ হয়ে পড়ে। সবাই জোরে পা চালাও, শহীদ হুকুম দেয়। প্রায় দৌড়ের মতো করে চলছে ওরা। বাঁচতেই হবে তাদের। কোনো মতে লঞ্চে পৌঁছতে পারলে হয়। সমস্ত শক্তি একত্র করে সবাই প্রাণপণে ছুটছে, কিন্তু সমান গতিতে চলা যাচ্ছে না। পথের মাঝে মাঝে প্রায় মোটা ডাল কিংবা আস্ত গাছ কালকের ঝড়ে ভেঙে পড়ে আছে। থামো থামো, আর পারি না, চিৎকার করে উঠলেন ইসলাম খাঁ। ভীষণ হাঁপাচ্ছেন তিনি। দাঁড়িয়ে পড়ল সবাই, কিন্তু বিশ্রাম করবার সময় নেই। অথচ ইসলাম খাঁ আর সহ্য করতে পারছে না। সবাই প্রমোদ করল, শেষকালে তীরে এসে তরি ডুববে। আমাকে ফেলে রেখে তোমরা চলে যাও। আমাকে ওরা মারবে না, তোমাদের মারবে। আমার জন্যে তোমাদের সবাইকে আমি মৃত্যুবরণ করতে দেব না। ইসলাম খান নামার চেষ্টা করলেন। এদিকে ডাকের শব্দ ক্রমেই এগিয়ে আসছে। অনেক ডাক একসাথে বাজছে। লোকজনের চিৎকার একবারে কাছে এসে পড়ছে। আধো আলো আধো অন্ধকারের মধ্যে দিয়ে শহীদরা আবার ছুটল। আর অপেক্ষা করা যায় না। ডাকের শব্দ যেভাবে এগিয়ে আসছে, আর বেশিক্ষণ লাগবে না তাদের ধরতে। প্রাণপণে ছোট সবাই, কেউ থামবে না। শহীদ চিৎকার করে বলল। সবাই ছুটছে। খুব কাছে এসে পড়েছে ডাকের শব্দ। হই হল্লা আর পায়ের শব্দ শুনে বোঝা গেল কম হলেও 1,000-2 লোক হবে ওরা। ওই তো নদীর ঘাট দেখা যায়। হ্যাঁ, এসে পড়েছে তারা। পিছনে জঙ্গলিরাও প্রায় এসে পড়েছে। ডাকের শব্দে আর কোনো শব্দ শোনা যায় না। ইসলাম খাঁ প্রাণপণে চিৎকার করছেন, থামো থামো, আমাকে ফেলে রেখে যাও। বড় কষ্ট পাচ্ছি, কিন্তু কেউ তার কথা শুনতে পাচ্ছে না। সামনে দৌড়ে চলছে কামাল সবচাইতে আগে। শহীদের মনে মনে একটা ভয় ছিল, কালকের সাইক্লোনে যদি লঞ্চ ভেসে চলে গিয়ে থাকে তাহলে সর্বনাশ হবে। নদীর ঘাটে পৌঁছে দেখা গেল মোটা গাছের সাথে বাঁধা লঞ্চ ঠিক তেমনই রয়েছে। লাফিয়ে সবাই লঞ্চে উঠল।
জঙ্গলিরা এসে পড়েছে, কিন্তু আর ভয় নেই। জলে কেউ নামতে সাহস পাবে না। কামাল গাছের সাথে বাঁধা দড়িটা খুলে লঞ্চে উঠে স্টার্ট দিল। ঘাট থেকে বেশ অনেকটা দূরে লঞ্চ সরিয়ে সবাই একটা হাঁফ ছাড়ল। অদ্ভুত একটা স্বস্তি। কিন্তু একটা কথা একসাথে সবার মনে পড়ল, কুয়াশা, কুয়াশা কই? কামাল নোঙর ফেলে দিল। কুয়াশা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দি দিরিম, দি দিরিম ডাক বাজছে। ওরা একবারে কাছে এসে পড়েছে। ঠিক এমন সময় ভীষণ বেগে নদীর ঘাটের দিকে ছুটে আসছে কে? কুয়াশা না? সেই তো। মহুয়া চিৎকার করে উঠল, দাদা! বিদ্যুৎ গতিতে ছুটে এলো সে। পাড়ে এসেই থমকে দাঁড়ালো কুয়াশা। পিছনে চেয়ে দেখলো 25 গজ দূরেই দেখা যাচ্ছে অর্ধ উলঙ্গ কৃষ্ণমূর্তি। এক হাতে ঢাল আর এক হাতে তীক্ষ্ণ বর্শা নিয়ে ছুটে আসছে এদিকে। আর চিন্তা করবার সময় নেই। সেই অবস্থায় লঞ্চ ঘাটে আসতে পারে না। তরতর করে একটা মস্ত বড় গাছে উঠে গেল কুয়াশা। জঙ্গলিরা এসে দাঁড়িয়েছে পারে। ওরা দেখলো শহীদের ধরা অসম্ভব, কিন্তু কুয়াশাকে তারা দেখেছে। সে পালিয়ে যাবে কোথায়? মোহ অস্থির হয়ে উঠল। দু তিনজন লোক গাছের তলায় ঢাল রেখে কেবল বর্শাটা হাতে নিয়ে গাছে উঠে আসতে লাগলো। বেশ অনেক দূর এসেছে এমন সময় গাছের ওপর থেকে গুলি করলো কুয়াশা। প্রথমজন গুলি খেয়ে চিৎকার করে গাছ থেকে পড়ে গেল। দ্বিতীয়জন একটু থমকে থেমে আবার ওঠা শুরু করলো। আবার গুলি করলো কুয়াশা। সেও পড়লো মাটিতে। শহীদ ভাবছে ওরা বুঝি ভয় পেয়ে গাছে ওঠা বন্ধ করবে, কিন্তু না। আরো অনেক লোক গাছের নিচে ডাল রেখে উঠে আসতে লাগলো। ক্ষেপে গেছে ওরা। কুয়াশাকে তাদের চাই চাই। ধর্ম ছাড়া আর কিছুকে ভয় পায় না ওরা। কুয়াশা গুলি করেই চলছে। হঠাৎ রাইফেলটা ক্লিক করলো। গুলি বেরোলো না। ফুরিয়ে গেছে গুলি। পকেট হাতড়ালো সে। না, নেই আর। রাইফেলটা ছুঁড়ে মারল সে একজনের মাথায়, কিন্তু তারপর? এবার উপায় কি? উঠে আসছে হিংস্র জঙ্গলিরা একজনের পর একজন। রাইফেল তুলে নিল শহীদ। একজন পড়ে গেল গাছ থেকে আর্তনাদ করে। আবার একজন, তারপর আরেকজন। ওরা চেয়ে দেখলো শহীদ গুলি করছে। এবার ওরা লঞ্চের দিকটা গাছ দিয়ে আড়াল করে উঠতে লাগলো। আর উপায় নেই, গুলি লাগছে না ওদের গায়ে। উঠে আসছে ওরা ক্রমেই। কুয়াশাও উপরে উঠছে। গাছের মগডালে উঠে গেল কুয়াশা। আর বাঁচবার কোনো উপায় নেই। ও কি, লাফিয়ে পড়বে নাকি? কুয়াশা দাঁড়িয়ে ওঠে, ওপরের ডালটা দোলাচ্ছে। এত দূর লাফিয়ে আসা কি সম্ভব? তবু শেষ চেষ্টা করবে কুয়াশা। খুব জোরে একটা দোলা দিয়ে শূন্যে উঠে গেল সে। লঞ্চ থেকে হাত পাঁচেক দূরে জলের মধ্যে পড়ল কুয়াশা। পরিষ্কার জল, অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। লঞ্চ থেকে সবাই দেখলো 7-8টা মস্ত বড় কুমির কিলবিল করে উঠল কুয়াশার আশেপাশে। অনেকখানি জল লাল হয়ে গেল রক্তে রঙে। পিঠে বাঁধা সারদের চকচকে দিকটা দেখা গেল ক্রমেই তলিয়ে যাচ্ছে নিচে। মহুয়া চিৎকার করে উঠল, মাগো! ইসলাম খাঁ ওর পরিচয় আগাগোড়া কিছুই জানেন না। বললেন, বেটা আহাম্মক একটা। কে লোকটা? ড্রাইভার না? কেউ কোনো উত্তর দিল না। এতক্ষণ সময়টুকু ধরে পড়ছিলাম কাজী আনোয়ার হোসেনের কুয়াশা সিরিজের রহস্য গল্প কুয়াশা 2 গহীন জঙ্গলে, শেষ পর্ব। আশা করছি রহস্যঘেরা গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো গল্প শুনতে চাইলে আপনারা আমাকে কমেন্টে রিকমেন্ড করবেন। আমি ওইগুলো আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে। খোদা হাফেজ।